সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ বরাবরের মতোই যেসব অতিথি উপস্থিত থাকেন তার মধ্যে আমরা এরই মধ্যে তিনজন উপস্থিত হয়েছেন। আমার ডান পাশে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, এবং সর্বডানে আসার কথা কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমার বাম পাশে রয়েছেন আবদুল্লাহ আল কাফি রতন, সাধারণ সম্পাদক সিপিবি, এবং সর্ববামে রয়েছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের জানিয়ে রেখে আলোচনার বিষয় আজকে হচ্ছে মনোনয়ন যুদ্ধ, ভোটের দৌড়ে নাটকীয় মোড়। আপনারা জানেন যে মনোনয়নপত্র যাচাই বাছাই হচ্ছে, কারো হয়তো বৈধতা পাচ্ছে, কারো বাতিল হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়াগুলো নিয়ে। আমরা আলোচনার শুরুটা করতে চাই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তকে দিয়ে। আপনাকেই দিয়ে শুরু করব, যেটা হচ্ছে আমরা দেখলাম কারো মনোনয়নপত্র শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে যাচ্ছে, কেউ কেউ বৈধতা পাচ্ছে। কিন্তু যেটা আমরা দেখি যে এক একজনের এক এক রকম সমস্যা, কারো হয়তো নাগরিকত্ব প্রবলেম, কারো হয়তো তথ্যগত ত্রুটি, কারো খেলাফি ঋণ, মানে যার যে প্রবলেম সেই প্রবলেমটা কিন্তু নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে বলছে। তারপরও কেউ কেউ অভিযোগ তুলছে নির্বাচন কমিশন হয়তো ঠিক কাজটা করছে না, ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। কারণটা কি? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে সমালোচক যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে চিরাচরিত একটা ট্রেন্ড হচ্ছে, নির্বাচনে যারা পরাজিত হয় তারা কারচুপির অভিযোগ আনে, মনোনয়নপত্র বাছাইয়ে যাদেরটা বাতিল হয় তারা বলে যে তাদেরকে অন্যায়ভাবে বাতিল করা হয়েছে, তার মনোনয়নপত্র ঠিক ছিল। পরীক্ষায় যারা খারাপ রেজাল্ট করে সেই ছাত্ররা বলে সে পরীক্ষা ভালো দিয়েছিল, তাকে ফেল করানো হয়েছে। এটা একদম বেশিরভাগ ক্ষেত্রে একদম কমন। কিন্তু এই মনোনয়নপত্রের ক্ষেত্রে এটা সুস্পষ্ট একটা গাইডলাইন তো দেয়া আছে, সেই গাইডলাইন মেনে যদি সঠিকভাবে করা হতো, এই ক্ষেত্রে প্রতিবারই যেহেতু অসংখ্য প্রার্থীর মনোনয়নপত্র কিন্তু বাতিল হয়, এটা এবারই প্রথম হচ্ছে তা না, প্রতিটা নির্বাচনেই অনেকের হয়। তার মধ্যে কারোটা ঋণখেলাপির জন্য হয়, কারোটা সঠিকভাবে মনোনয়নপত্র পূরণ না করার জন্য হয়, কারোটা একই দুই জায়গায় দুই রকম তথ্য দেওয়ার কারণে হয়, কারো সিগনেচার দল থেকে যেরকম দেয়া হয়েছে আর ব্যক্তি পরে দিলেন সেটা দুই রকম হয়, কারোটা ডেট ওভার হয়ে যাওয়ার জন্য, এরকম নানান এক একজনের এক এক কারণ হয়। কারোটা তথ্য গোপন, অসম্পূর্ণ ফর্ম পূরণে অসম্পূর্ণতা, এইসব কারণ হয়। এখন এরা যারা এমপি হবেন, দেশ চালাবেন, আইন প্রণয়ন করবেন, তারা যদি একটা ফর্ম পূরণের বেলায় এতটুকু সতর্ক হতে না পারেন, এইটা নিয়ে অন্যের উপর দায় না চাপিয়ে নিজেদের দায়টা নেওয়া ভালো যে তারা অসতর্ক ছিলেন। এবং প্রতিবারই যেহেতু এই ঘটনাটা ঘটে, তারা তো একজন আইনজীবীরও সহায়তা নিতে পারেন। একজন আইনজীবীর মাধ্যমে এটাকে সঠিকভাবে পূরণ করে তার আইনগত সব দিক ঠিক আছে কিনা, বা প্রয়োজন হলে কেউ কেউ নির্বাচন কর্মকর্তা, অতীতে নির্বাচন অফিসে কর্মকর্তা ছিলেন, এখন রিটায়ার্ড, এমনদের কনসালটেন্সি নিতে পারেন। মানে প্রফেশনালি যদি সিরিয়াসলি কেউ নেয় যে আমি আমার এই ফর্মটা সঠিকভাবে পূরণ করে জমা দিব, এবং কোথাও যদি আইনগত বাধা থাকে এরকম মনে হয়, সেটা ওভারকাম করব, ঋণ খেলাপি হলে সেটা কীভাবে রিশিডিউল করা যায়, অথবা কোনো রকম ডিসপিউট থাকলে সেটাকে আমি ঠিক করব, সেইভাবে যদি যথাযথভাবে করতেন তাহলে এর সংখ্যাটা অনেক কমে আসতো। তবে এটাও সত্য যে প্রাথমিক বাছাইয়ে আবার অনেক সময় ভুল করেও কারোটা এরকম বাতিল হয়ে যায়, সেই নজিরও অতীতে আছে। সেজন্য এদের আপিলের সুযোগ আছে। আপিল করার পরে এরা যে যদি যথাযথভাবে বুঝাতে পারেন যে তার যে সিগনেচারটা দুই রকম মনে হয়েছে, একই লোকের সিগনেচার একটু আগে পড়লেও সামান্য এদিক ওদিক হতে পারে, সেটাকে মনে করে কেউ বাতিল করে দিল, যাচাই করে দেখা গেল যে একই ব্যক্তির, এখন তো এগুলোরও ফরেন্সিক করা যায় যে আসলে একই ব্যক্তির সই সামান্য এদিক ওদিক হয়েছে, সেটা ফেরত পাবে। কোথাও যদি মনে করা হয় তাকে ঋণখেলাপি মনে করে করা হয়েছে, কিন্তু ব্যাংক পরে জানালো যে না, তার এটা রিশিডিউল করা হয়েছে আগেই, সঠিক ডেটেই, এরকম অনেকেই কিন্তু ফেরতও পায়। ফলে আমার ধারণা এখন যাদের বাতিল হচ্ছে তারা অনেকে ফেরতও পাবেন। এ নিয়ে এত বেশি উদ্বেগ, এত কিছু বিচলিত হবার মতো বিষয় না, এবং এটা কোনো নতুন ঘটনাও না, এটা একটা রুটিন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আমাদের মাঝে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন তো বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। জনাব হেলাল, আপনার কাছে জানতে চাইবো যে এই যে ঢাকায় মনোনয়নপত্র দাখিল নিয়ে যেই ঘটনাটি ঘটেছে,
কারো মনোনয়নপত্র বৈধতা পাচ্ছে, কারো হয়তো অবৈধ হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। আমরা দেখলাম ঢাকা সহ দেশের প্রায় সবগুলো আসনেই বিএনপির মনোনয়নপত্র বৈধ হচ্ছে। এই যে একটি বড় দল, আপনাদের মনোনয়নপত্র বৈধ হচ্ছে, কিন্তু ঢাকার 15টি আসনে 63 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যে তালিকায় আছে জামাতের নাম, জাতীয় পার্টির নাম, এনসিপির নাম। বিএনপি এত নির্ভুলভাবে এই মনোনয়নপত্র জমা দিল কিভাবে? ম্যাজিকটা আসলে কোথায়? এটা দেখেন, এটা কোনো ম্যাজিক না। বিএনপি 1979 সাল থেকে এই পর্যন্ত আমরা কতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিএনপির রাজনৈতিক যে অভিজ্ঞতা, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক মনোনয়নপত্র মানে ফর্ম পূরণ করার, আমাদের ধরতে গেলে প্রায় সবই মুখস্থ, কোথায় কী লিখে, কারণ আমরা তো এগুলো আগে করেছি। এখন তার মানে এই না যে অন্য দল পারে না, অন্য দলও পারে। তারাও ওই মনোনয়নপত্র যে সমস্ত নিয়ম, এগুলো তারাও পড়ে ঠিকমতো জমা দেয়। এখানে আমাদের দেখতে হবে যে নির্বাচন কমিশনের কোনো মানে ইন্টেনশন আছে কিনা। এইটা হলে আপনি প্রশ্নটা তুলতে পারেন। এখন বিএনপির যে সব লোকের মনোনয়নপত্র বৈধ হয়েছে তা না, অনেকের মনোনয়নপত্র বাতিলও হয়েছে। আবার আপনার এই যে সাকওয়াত শান্ত ভাই যেটা বললো, এটা কিন্তু আবার আপিল করে ফেরত পাওয়ারও একটা সিস্টেম আছে, তাই না? এখন এনসিপি বা জামাতও অভিজ্ঞ দল, তারাও দীর্ঘদিন রাজনীতি করেছে, তাদেরও দেখুন আজাদ ভাইয়ের মনোনয়নপত্রটা বাতিল হয়েছে, কারণটা আমি ঠিক খেয়াল করিনি, হয়তো যে কোনো কারণে মনোনয়নপত্র বাতিল হতে পারে। বিএনপির ম্যাক্সিমাম মনোনয়নপত্র আপনার বৈধ হয়েছে, কারণ বিএনপির এটা অভিজ্ঞতার থেকে হয়তো বেশি হয়ে যাবে। নাকি এরকম ঘটনা ঘটতে পারে ইসি হয়তো না, আমি সেটা বলছি, ইসির ইলটেন্ডেন্টের যদি কোনো ইন্টেনশন থাকে যে ও মুখকে, আমার মনে হয় না এরকম করে তো নির্বাচনটা অ্যাকসেপ্টেবিলিটি পাবে না। এটা ইস্যু এই কাজ করবে না। আর এটা দেখতে হবে যে নিয়মতান্ত্রিকভাবে বৈধ বা অবৈধ হচ্ছে কিনা, এটার মধ্যে কোনো কিছু প্রশ্ন খুঁজে বের করলে কিন্তু নির্বাচনটার আপনার অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে, বৈধতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠবে। শুধু আমিও ইসিকে অনুরোধ করব যে কোনো মোটিভ থেকে যেন কাউকে বাদ না। নিয়মতান্ত্রিকে যা আছে সেখানে যদি আমিও বাদ পড়ে যাই বা আমার থেকেও বড় নেতা আছে, ও যদি বাদ পড়ে যায়, বাদ পড়ে যাবে, কারণ নিয়ম আপনাকে মানতে হবে। এবং এর আপিলও একটা ডেট আছে। কিন্তু আপনি যেটা বলছেন যে বিএনপির ম্যাজিকটা কি, বিএনপির ম্যাজিকটা হলো তার এক্সপেরিয়েন্স, নাথিং মোর। জি, জনাব আব্দুল্লাহ কাফি রতন, আপনার কাছে জানতে চাইবো, যতদূর জানি যে আপনিও একটি নির্বাচনী আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, আপনারটির সবশেষ অবস্থা কি? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকেও ধন্যবাদ। আসলে আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, যে আমরা গত সেপ্টেম্বরে আমাদের জাতীয় সম্মেলন বা কংগ্রেস আমরা করেছি। আমরা আমাদের যে নতুন নেতৃত্ব, সেই নেতৃত্ব পরিবর্তন হয়েছে সেটা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলাম। খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে ওইটার মধ্যে তারা একটা কাগজ তারা চেয়েছিলেন, যেটা হচ্ছে আমাদের ওই জাতীয় সম্মেলনে যারা উপস্থিত ছিল তাদের সিগনেচার সহ নাম দিতে চেয়েছিলেন, এবং সেটা আমরা পেয়েছিলাম 22শে ডিসেম্বর। ফলে আমরা নির্বাচনী মনোনয়নটা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা ওটা জমা দিতে পারিনি। কিন্তু আমাদের সঙ্গে আলাপ না করেই 1 তারিখে একটা চিঠি তারা দিয়েছে রিটার্নিং অফিসারদেরকে, যে এই যে যারা স্বাক্ষর করেছে, আমরা 28 তারিখে আবার অথরাইজেশন লেটার দিয়েছিলাম যে আমাদের পক্ষ থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক মনোনয়ন, আমাদের দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন। মাঝ থেকে আমি একটু প্রশ্ন করতে চাই, আমরা যতটুকু শুনেছি যে আপনাদেরই একই সিগনেচারে অন্য একটি আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে, কিন্তু আমি ঘটনাটা বলছি, খুবই ইন্টারেস্টিং ঘটনা। তো যেমন ধরেন যে আমার দুইজন আমরা সিগনেটরি ছিলাম, আমাদের সভাপতি এবং আমি। আমাদের সভাপতি আমাদের সবগুলি আসনের মনোনয়ন সিগনেচার করে স্বাক্ষর করেছেন, আর শুধু ওনার মনোনয়নপত্রটা আমি স্বাক্ষর করেছিলাম, সেইটা বৈধ হয়েছে। কিন্তু উনি আমাকে যে স্বাক্ষর করেছেন সেইটা নির্বাচনের যে আমাদের কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার তিনি গ্রহণ করেননি। এইখানে কি কোনো ইল মোটিভ ছিল? আমি কোনো ইল মোটিভ দেখি না, এটা ইল মোটিভ দেখি না। যে কারণ নির্বাচন কমিশন একটা চিঠি দিয়েছেন, সেই চিঠি বলে তিনি বলেছেন যে ভাই আমি বুঝতে পেরেছি যে ঘটনা কি হয়েছে, কিন্তু তারপর আমার পক্ষে হলো এটা গ্রহণ করা সম্ভব হচ্ছে, আপনি নির্বাচন কমিশনে যান। কিন্তু আমি বলতে চাই যে এখানে দেখেন কতটুকু ইনএফিসিয়েন্সি অথবা আন্ডারস্ট্যান্ডিংয়ে কী পরিমাণ হলো ভ্রান্তি আছে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। গাইবান্ধায় আমাদের 3 জন প্রার্থী ছিলেন। গাইবান্ধায় 2 আসনে যিনি
গতকালকে তারটা বাতিল হয়েছে। আজকে সকালবেলায় 2টা ছিল, গাইবান্ধা 3 তারটা বৈধ করেছে, আবার গাইবান্ধা 5 তারটা হলো বাতিল করেছে। একই জেলায় একই রিটার্নিং অফিসার, একই স্বাক্ষর, একটা 2টা বাতিল করেছে, একটা রেখে দিয়েছে। চট্টগ্রাম আজকে সকালবেলা চট্টগ্রাম 4 বৈধ হয়েছে, চট্টগ্রাম 7 বাতিল হয়েছে। তো এই যে প্রক্রিয়াটা, এটা আমরা আজকে সিনিয়র সচিবের সাথে দেখা করেছি, তিনিও ঠিক খুব মানে বল কেন এরকম চিঠি যাবে। পরে দেখা গেল যে আমরা যেটাকে গুরুত্ব দিই নাই, নির্বাচন কমিশন সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের যে নথি আপডেট করার, সেই নথি আপডেট করেনি। আমরা আশা করছি আগামীকাল, ইতোমধ্যে আমরা যেই কাগজ তারা চেয়েছে সেটা আমরা আজকে জমা দিয়েছি, এবং আগামীকালকে দুপুরের মধ্যে কমিশন সমস্ত কাগজ, তারা যে ডকুমেন্ট সেটা পুট আপ করেছে, সিনিয়র সচিব পর্যন্ত গেছে, সেটা স্বাক্ষর হয়েছে। আগামীকালকে কমিশনের যে 5 জন আছেন, এটা তারা বলেছেন কমিশনের স্বাক্ষর লাগে, কমিশন স্বাক্ষর করলে দুপুরের মধ্যে আপলোড হয়ে যাবে আমাদের সিগনেচার। তখন হয়তো আমাদের সমস্ত আমার বাতিলকৃত নমিনেশন সহ আমাদের 17টা, আমাদের এই পর্যন্ত 50টা নমিনেশন হলো স্ক্রুটিনি হয়েছে, তার মধ্যে 29টা গৃহীত হয়েছে, 17টা বাতিল হয়েছে, আর 4টা অন্য কারণে মানে স্থগিত বা বাতিল হয়ে আছে। ফলে একই নির্বাচন কমিশন, একই চিঠি, বিভিন্ন জেলায় বিভিন্ন রকম ট্রিটমেন্ট, এবং দেখা গেল যে 50 জনের মধ্যে 29 জন বৈধতা পেয়েছে, 17 জন হলো বাতিল হয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের ঘটনা। আর যেটা বলছি যে মানে ইল মোটিভের চেয়ে বড় কথা হচ্ছে যে একটা নির্বাচন পরিচালনা করতে আমরা গত শেখ হাসিনা 15 বছরে যেই ম্যান্ডেটহীন নির্বাচন আমরা দেখেছি, একটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই যদি সরকারি হিসাবে ধরি 850 মানুষ শহীদ হয়েছে, 25,000 মানুষ আহত পঙ্গুত্ব বরণ করেছে, একটা তো অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্যই করেছে। যদি নির্বাচন কমিশন বা তার যেই হাত, রিটার্নিং অফিসাররা এরকম নানা রকম দক্ষতার পরিচয় দেয়, তাহলে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া কিন্তু খুবই কঠিন। জি, জনাব আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে জানতে চাইবো, আপনিও তো সম্ভবত ঢাকা 18 থেকে 11 দলীয় জোটের প্রার্থী, আপনার কাছে জানতে চাইবো, এই যে আজকে এনসিপি অভিযোগ করেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, আসলে এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কারণ কি? আপনারা কি মনে করছেন বড় কোনো দলকে সুবিধা দিতে ছোট দলগুলোকে আসলে বেশি করে খুঁটিনাটি যাচাই করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে 3 জনই খুব সিনিয়র আলোচক, রাজনীতিবিদ, তাদেরকেও ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা যেটি বলেছি যে এটা হচ্ছে একটা জাতীয়ভাবে একটা মনস্তত্ত্ব তৈরি করা হয়, যে বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল কিংবা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের সময়টা আসে, তখন এখানকার আমাদের যেহেতু আমলাতন্ত্র কিংবা প্রশাসনের মানে তাদের সিস্টেমটা হয়েছে প্রভু খোঁজা, মানে ব্রিটিশদের থেকেই এটা হচ্ছে সে তার নতুন প্রভুকে খুঁজতে থাকে। তো ফলশ্রুতিতে বিভিন্ন পার্সপেক্টিভে বিএনপির সর্ববৃহৎ দল হিসাবে যেহেতু বিএনপির প্রভাব প্রতিপত্তি এস্টাবলিশমেন্ট অনেক বেশি, সেই জায়গা থেকে একটা মনস্তাত্ত্বিকভাবে তারা বিএনপির প্রতি এক ধরনের তাদের ঝুঁকে যাওয়া আছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, জাস্ট আজকের একটা অভিজ্ঞতা বলি, যেমন আমি যখন আমার মনোনয়ন বাছাইয়ের সময় ছিলাম বিকাল 3টায় ওখানে, তা আমাদের ঢাকা 18 আসনে প্রায় 17 জন মনোনয়ন তুলছেন। সেখানে দেখা গেছে যে ওই রুমে প্রবেশ করার ছিল যে প্রার্থী, প্রস্তাবক, সমর্থক এবং তার আইনজীবী থাকলে এরকম আর কি। আর তা একজন প্রার্থীর নাম বলে যে তার কাগজপত্র আমরা পেয়েছি, আপনাদের রুমে উপস্থিত অন্য কোনো প্রার্থীদের যদি অভিযোগ থাকে বা কোনো ধরনের এক্সট্রা দলিল থাকে তারা আপনারা বলেন। তো সেক্ষেত্রে দেখলাম মান্না ভাইয়ের কাগজ উঠানোর পরে আপনার হচ্ছে বললো যে কিছু ডকুমেন্টস বাকি আছে, এটা তারা দিবে। কিন্তু ওই অ্যাট এ টাইমে দেখেছে আরেকজন ব্যক্তি, যে উনি ঢাকা 18 ভোটার হিসেবে উনি বলছে যে মান্না ভাই তো ঋণ খেলাফি ছিল, ছিল এই জায়গায়। তা উনি কমিশনের প্রশ্ন করছে যে আপনি কে আর কি, বলছে আমি ভোটার। বলছে ভোটারের তো এখানে ঢোকারই সুযোগ নেই, তাহলে আপনি ঢুকলেন কিভাবে? তখন বলছে যে না, আমি এস এম জাহাঙ্গীর ভাইয়ের হচ্ছে প্রস্তাবক। তাই প্রস্তাবক হলে সেটা সরাসরি বলেন কার প্রস্তাবক, কীভাবে প্রস্তাবক, আর অভিযোগটা এইভাবে নেওয়া হবে না, এটা সরাসরি প্রার্থী অফিসিয়াল প্রসিডিওরে করবে। তাহলে হচ্ছে যে যেখানে ধরেন প্রার্থী এদের সাথে ঢোকার সুযোগ নেই, কিন্তু সেখানে ধরেন ঢুকছে, আবার হচ্ছে এটা কিন্তু একটা বার্গেনিং করতেছে। তো এতে যেটা বোঝা যায় যে সবাই কিন্তু চাইলে এই বার্গেনিংটা করতে পারবে না ওখানে, মানে যে করার যে প্রবণতা
কিংবা যে আমি করতে পারবো, প্রশাসন আমার কথা শুনে কিছুটা হইলেও প্রভাবিত হবে, এটার কিন্তু একটা মনস্তত্ব কিন্তু ওভারঅল কিন্তু বিভিন্ন জায়গায় বোঝা যাচ্ছে। তো সেই জায়গার থেকে এটা একেবারে রিসেন্ট, মানে আমার সাথে মানে বলা চলে যে এটা তো আমাদের নতুন অভিজ্ঞতা একেবারে, মানে আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই, তো একই সাথে ভোটার এবং একই সাথে প্রার্থী, মানে এটা আমাদের বিশেষ করে এই ইলেকশনে সম্ভবত বেশ অনেক তরুণদেরই এবার প্রথম মানে ভোট এবং হচ্ছে প্রার্থী। তো সেই জায়গা থেকে এটা একেবারে আজকে রিসেন্ট অভিজ্ঞতাটা বললাম। তো এইটার জায়গা থেকে যেমন মান্না ভাই পরে অভিযোগ করছে যে নির্বাচন কমিশনের ভিতরে মব করে প্রার্থী বাতিলের একটা পায়তারা চলছে, তো এইটা কিন্তু অভিযোগটা যে শুধু এনসিপি করছে কিংবা সিপিবি করছে অন্যরা করছে বিষয়টি সেরকম নয়। বিষয়টি হচ্ছে যে স্বাভাবিকভাবে বাংলাদেশের এই কারা ক্ষমতায় আসতেছে এটার উপর ডিপেন্ড করে প্রশাসন অটোয় আগেই তার দিকে হেলে পড়ে আর কি। জি, জনাব হিলাল, আমি এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসতে চাইবো যে আসলেই কি প্রশাসন মনে করা শুরু করেছে যে বিএনপি আগামী নির্বাচনে তারাই সরকার গঠন করবে, সেটা চিন্তা করে কি তারা আসলে বিএনপির দ্বারা প্রভাবিত হওয়া শুরু করেছে? আমি তো রাজীবের সাথে একমত হতে পারছি না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি তো ইলেকশন করছি, অতএব আমি যে কেন্দ্রে যে এখানে ইলেকশন করছি, যে আসনে আমার খুলনা জেলায় 6টি আসন আছে। আমি ওই 6টি আসনে আমার অভিজ্ঞতা থেকে এবং বিভাগীয় বিভিন্ন প্রশাসনে আমি দেখি বিএনপির পরে হলো বিরূপ এই প্রশাসনে, আমার তো তাই মনে হয়। এবং আমি অনেক বক্তৃতায় টেলিভিশন টকশোতেও বলেছি যে প্রশাসনকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে, প্রশাসনকে আমরা বারবার বলেছি। এখন আদিবের কাছে হয়তো কোনো ইনফরমেশন থাকতে পারে। দেখেন, মনোনয়নপত্র আমি দেখলাম ম্যাক্সিমাম বাতিল হচ্ছে, কিন্তু আমি যে দেখলাম স্বতন্ত্রদের হচ্ছে ওই যে ওরা 1% ভোটার সিগনেচারটা জাল, ওটা হচ্ছে না ঠিক মতো। আর মোস্ট ইম্পর্টেন্ট দ্য সিআইবি রিপোর্টটা, যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে যে রিপোর্টটা, যা কেউ যদি ঋণ খেলাপি থাকে, কারো যদি বিদ্যুতের বিল বাকি থাকে, কারো যদি সরকারি কোনো দেনা থাকে, ক্রেডিট কার্ডের বাকি, এরকম অনেক কিছু থাকে, অনেকে এগুলো খেয়াল করে না। এগুলোর জন্য কেউ বাতিলে আপিল টাপিল করে এটা আবার শিডিউল করা যায়, ঋণ আবার টাকা জমা দিয়ে দেয়, আপনার মধ্যে বিদ্যুতের বিল বাকি, আপনি আবার টাকাটা দিতে মনে নেই, আপনি দিয়ে দিলেন, আবার আপনি ফিরে পাবেন। আর ইসির কোনো কর্মকর্তা যদি ইল মোটিভ নিয়ে এরকম করে, তাহলে তাকে কারণ দর্শায় তাকে সেখান থেকে প্রত্যাহার করা শাস্তির যোগ্য অপরাধ দেওয়া উচিত। কিন্তু আপনি এই যেই ফাংশনটা ইসি করবে, ইলেকশন কমিশন করবে, প্রশাসন করবে, সেটা দায়ভার বিএনপিকে দেবেন কেন? বরঞ্চ আমি বলতে চাচ্ছি যে প্রশাসনকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে। প্রশাসন আপনার মান্না ভাইটা দেখেন, মান্না ভাইয়ের বগুড়ায় মনে হয় বাতিল হয়েছে, তাই না? আবার এইখানে ঢাকা 18-তে অ্যাকসেপ্ট হয়েছে। এখন হয়তো বগুড়ায় ইনফরমেশনের ঘাটতি ছিল, এখানে হয়তো ইনফরমেশনের ঘাটতি নেই। আপনার ফটোকপি তো আর দেয়নি, ওইখানে যেটা ফটো, তাই কি ফটোকপি তো এখানে নেই, আরেকটা ফর্ম ফিল আপ করতেন না আপনার। আমি যেমন 4টা দিয়েছি, আমার তিনটা থানায় 3টা আমি ফটোকপি দিচ্ছি, মূলটা দিচ্ছি আমি ডিসি অফিসে, তাই না? এগুলো 4টাই একই রকম ফটোকপি। কিন্তু আমি যদি ঢাকায় একটা ইলেকশন করতাম, তাহলে ঢাকা কিন্তু আলাদা আমাকে একটা জমা দিতে, অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য থাকবেই। সুতরাং এই বিষয়গুলো এত আর্লি টু কমেন্ট যে আপনার কার দোষ, কার ত্রুটি, কে ইল মোটিভ, এটাকে আরও আপনার 2-1 দিন অবজার্ভ করতে, অনেক তথ্য বেরিয়ে আসবে, তাই না? পত্রিকা, টেলিভিশন, সাংবাদিকতা, ফ্রিল্যান্স সাংবাদিকতা, বাক স্বাধীনতা রয়েছে, সবাই বুঝে যাবে যে এইটা জোর করে আপনার আদিবেরটা বাদ দেওয়া হয়েছে, বা রতনেরটা বাদ দেওয়া হয়েছে, বা আমাদের সায়ন্ত ভাইয়েরটা বাদ দেওয়া হয়েছে, এটা বোঝাই যাবে। এখনই যদি আপনি দোষারোপের রাজনীতি শুরু করে, তাও দোষারোপটা করছেন কি বিএনপিকে। ভাই, আমরা কত বছর ধরে ইলেকশন করতেছি, আপনি বলেন। আমি নিজেই আসি এবার 4বার আমার ইলেকশন করে, 4বার একটা লোক যদি ফর্ম ফিল আপ করতে, ভুল হবে কেন? হ্যাঁ, আমার যদি কোনো দেউলিয়াপনা থাকে, যে ঋণ খেলাপি, বিদ্যুতের বিল দেইনি, আমি নিজে স্বাক্ষর করিনি, এটা হইতে পারে না। কিন্তু সেটা আবার শুধরানোর একটা টাইমও নির্বাচন কমিশন। জি, জনাব আদিব, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, আপনার কেন মনে হচ্ছে যে সরকারি প্রশাসন বিএনপি দ্বারা প্রভাবিত হতে শুরু করেছে? এটা কি আসলে বড় দল বলেই তাদের বিরুদ্ধে এই অভিযোগের তীর? না, এটা বড় দল বলে শুধু না, আপনি ওভারঅল যদি সরকারের আচরণগত বিষয়টা দেখেন, একেবারে লন্ডন সফর যেদিন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে, এবং একই সাথে তিনি তখন ঐক্যমত্য কমিশনের সভাপতি ছিলেন, এবং সেই কমিশনের লন্ডন সফরের পরপরই আমরা স্পষ্ট করে বলেছিলাম যে সরকার ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে যখন একটি দলের প্রধানের সাথে সাক্ষাৎ করে
তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন সেটা একটা দলের প্রতি তার যে নমনীয়তা কিংবা হচ্ছে ফেভার দেওয়া সেটা স্পষ্ট হচ্ছে। এবং সেটা ক্ষেত্রে আমি স্পষ্ট তখন বলেছিলাম যে ঐক্যমত কমিশনে এই আলাপটা তো যদিও পুরনো, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, যে তখন ঐক্যমত কমিশনে আলাপ ছিল যে 6টা প্রক্রিয়া জুলাই সনদ বাস্তবায়ন বা এরকম একটা বিষয়। বিএনপির একটা তখন প্রস্তাব ছিল যে পরবর্তী সংসদের মাধ্যমে করাটা আর কি। তো তখন প্রধান উপদেষ্টা তিনি ঈদ উপলক্ষে বক্তব্য দিয়েছিলেন, বলছিলেন যে আপনারা পরবর্তী যারা সংসদ প্রতিনিধি হবেন তাদের কাছ থেকে আপনি হচ্ছে প্রতিজ্ঞা নেবেন যাতে তারা এটা বাস্তবায়ন করে, অর্থাৎ যে প্রস্তাবটা স্পেসিফিকভাবে বিএনপির পক্ষ থেকে করা ছিল। এটি গেল একটি প্রধান উপদেষ্টার জায়গা থেকে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কিছুদিন পূর্বেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে রিটার্নিং কর্মকর্তা যাদেরকে করা হচ্ছে, যে ওসি, ডিসি এবং এসপি, এই যে 4টা বাটন যেটা প্রধান উপদেষ্টার এখানে থাকে, প্রধান উপদেষ্টা সেখানে না থাকে, এটা যেন নির্বাচন কমিশনের কাছে হচ্ছে হস্তান্তর করা হয়। অর্থাৎ প্রধান উপদেষ্টার থেকেও তাদের নির্ভরশীলতার জায়গাটা হচ্ছে নির্বাচন কমিশনের সেই জায়গাটা। তো ফলশ্রুতিতে এখানে যেটা বলছেন যে প্রশাসনিকভাবে আপনি যদি ধরেন তফসিল হয়ে যাওয়ার পরে তো কিন্তু মূলত সব কিছুর একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনই মূলত এই জায়গাগুলো হচ্ছে দেখে থাকেন। তো ফলে এই যে নির্বাচন কমিশনের প্রতি বিএনপির যে আলাদাভাবে তাদেরকেই দায়িত্ব দেওয়া, বিশ্বস্ততার জায়গাটা, সেটা কিন্তু এটার সাথে সিমিলারিটিস আছে। আরেকটা বিষয় হচ্ছে এটা যে আমাদের এই গভর্নমেন্ট আসার পরে যে নির্বাচন সংস্কার কমিশন করা হয়েছিল, বদিউল আলম মজুমদার যেটা প্রধান থেকে সাথে আমাদের খুব সুপরিচিত বক্তা আমাদের ডক্টর জায়েদ ভাইও সেটা সদস্য ছিলেন, সেখানে বেশ কিছু প্রস্তাব কিন্তু তারা দিয়েছিল। তা আমরা দেখেছি সেই সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার পূর্বেই কিন্তু 2022 সালের অর্থাৎ পূর্বের আইন অনুযায়ী কিন্তু ইসি গঠিত হয়েছিল, এবং সেই ইসি গঠিত হওয়ার সময় আমরা খুব সুস্পষ্টভাবে সেটার প্রতিবাদ করেছিলাম যে আপনি যদি পূর্বের আইন অনুযায়ী ইসিকে খুব ত্বরান্বিতভাবে হচ্ছে কার্যক্রম শুরু করেন, তাহলে তো নতুন যে সংস্কার কমিশন হয়েছে সেটার প্রস্তাবনা বা সেটার আসলে এখন থেকে কার্যকারিতা নেই, তাহলে আরও 5 বছর এটার জন্য ওয়েট করতে হবে। এবং সেখানে নির্বাচন কমিশনের সংস্কার কমিশন যেই প্রস্তাবগুলো দিয়েছিল, বেশ কিছু প্রস্তাব, যেমন ভোটার নতুন সীমানা নির্ধারণের ক্ষেত্রে একটা কমিটি করা বিশেষ, তারপর ভোটার আইডি কার্ডের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকবে নাকি চিরান্ডায় থাকবে, এরকম বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিল। এগুলো তো বেশিরভাগই আগের বিষয়। আমি না, এখন না, জানতে চাচ্ছি না, যেহেতু আমি নির্বাচনকে একেবারে- কেন্দ্র করে না, সামনে নির্বাচন- 12ই ফেব্রুয়ারির ভোট, এই ভোটকে কেন্দ্র করে কি বিএনপি আসলে সেরকম প্রভাব খাটাচ্ছে বা সরকারি প্রশাসন কি এটা তো- বিএনপিকে ফেভার দেওয়ার চেষ্টা করছে? না, এটা তো আপনি যদি ওভারঅল সিনারিও দেখেন এখন পুরো জায়গার থেকে, বিশেষ করে আপনার এই যে যেদিন তারেক রহমান দেশে আসার সময় আপনি দেখবেন যে প্রশাসনিক অনেক কর্মকর্তারা সরাসরি রাস্তায় গিয়েছেন, পুলিশের অনেক কর্মকর্তারা গিয়ে হচ্ছে সরাসরি ছবি তুলে তাকে হচ্ছে প্রমাণ করা নতুন করে যে আমি হচ্ছে বিএনপির প্রতি লয়াল। এবং যদিও দুইজনকে মানে শোকজও করা হয়েছিল, একজন পুলিশ কর্মকর্তাকে একজনকে শোকজ করা হয়েছিল, আরও 2জন উপসচিব পর্যায়ে যারা গিয়ে নিজেরা ছবি তুলে এই জায়গাটা প্রমাণ করার চেষ্টা করেছেন। তো এইটা কিন্তু ধরেন হয়তো আপনি খুব স্পেসিফিক উদাহরণ আকারে অনেকগুলো হাজির করতে পারবেন না, কারণ এটা তো আচরণের মাধ্যমে বোঝা যায়। আচরণকে তো হচ্ছে আপনি সরাসরি মানে এটার কি বলে নিউজ আকারে বা আপনি হচ্ছে ওই যে স্পেসিফিক উদাহরণ সে আকারে তুলনা করাটা মুশকিল হয় আর কি। তো এই আচরণগুলো খুব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং থানাগুলোতে আপনি যদি বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়গুলোতে যান, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে বিএনপি যদি কারো ক্ষেত্রে মামলার ক্ষেত্রে যদি আবেদন করে সেটা ইজিলি করতে পারে। আমি নিজে হচ্ছে 2টা মামলার জায়গা থেকে আমাদের সহযোদ্ধারা হামলা আহত হয়েছে, সেখানে কোনো ধরনের মামলা কিন্তু পুলিশ নিতে গড়িমসি করছে। ফলে আমি একটা দলের গুরুত্বপূর্ণ জায়গা থেকে যখন আমার মামলার ক্ষেত্রে পুলিশ গড়িমসি করছে, তো ফলশ্রুতিতে এইটা স্পষ্ট যে আসলে তারা তাদের নিরপেক্ষতার জায়গা থেকে আসলে কতটুকু সব দলগুলোকে কতটুকু গুরুত্ব জি, আপনার প্রশ্ন নিয়ে ডাক্তার সায়ন্ত আপনার কাছে আসবো যে এই আদিব যে অভিযোগগুলো তুললেন সেই অভিযোগগুলো নিয়ে আপনার অবস্থান কি? মানে আপনি কি মনে করেন আসলেই সরকারি প্রশাসন বিএনপিকে কিছুটা ফেভার দেওয়া শুরু করেছে? এটা বাংলাদেশের যে কালচার তাতে কোনো কোনো কর্নার থেকে দিতে পারে, সেটা একেবারে অস্বীকার করার সুযোগ কম। সেটা কোনো কোনো কর্নার থেকে জামায়াতকে দেয়, কোনো কোনো কর্নার থেকে এনসিপিকে দেয়,
কোনো কোনো কর্নার থেকে বিএনপি দেখে দেয়, এই অভিযোগ সব দলের বিরুদ্ধেই কম বেশি আছে এবং অনেক জায়গায় এক একজনের পকেট আছে। কিন্তু সেটা যেন খুব দৃষ্টিকটুভাবে নির্বাচনকে প্রভাবিত করে এরকম না হয়। বাংলাদেশের কালচারটা এরকম, ধরেন আদিব যেটা বললো যে তারেক রহমান আসছেন, তার সঙ্গে অনেক পুলিশ অফিসার নিজে গিয়ে ছবি তুলেছেন, সেলফি তুলেছেন। বিষয়টা এরকম যে 17 বছর পরে উনি আসছেন, হয়তো ওনার দলও করেন না, পারিবারিকভাবে হয়তো অন্য দল, কিন্তু উনি এখানে একটা ছবি তুলে ডিউটিতে আছেন, হয়তো নিজের ওয়াইফকে পাঠাবেন যে আমি তারেক রহমানের এখানে ডিউটিতে আছি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এরকম অনেককে ছবি তুলতে পছন্দ করে। কেউ এটা ফ্যামিলিকে দেখায়, কেউ রেখে দেয়, কোনো এক সময় সে বলে আমি ওইখানে ছিলাম। মানে সাংঘাতিক অপছন্দ করে, ধরেন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ। আমার পরিচিত অনেক বন্ধুবান্ধবকে দেখেছি, তার প্রোটোকল বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করেছে, শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে না, পারিবারিকভাবে তার দলও না, কিন্তু শেখ হাসিনার সঙ্গে তার ডিউটি পালন করছে, এটা তার একটা ব্যাপার। তার পাওয়ার দেখানোর বিষয় না, না, সবাই পাওয়ার দেখানোর জন্য এটা করে না। মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশের অনেক নায়িকা নায়ক নিয়ে অনেকে নাক সিটকায়, কিন্তু তখন যারা কাছে আসে তাদের সঙ্গে একটা সেলফি তুলতে অনেকে পছন্দ করে। আর তারেক রহমানের একটা ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছে গত কয়েক বছরে বেশ ভালো। তিনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, এত বছর নির্বাসনে থেকে তিনি নিপীড়িত হয়েছেন, দেশে আসছেন। সুতরাং তার সঙ্গে একটা ছবি তুললেই সেটাকে ওই এক্সাম্পল হিসেবে যে আনা যাবে যে তার প্রতি অনুগত হয়ে গেল, এরকম সবসময় নাও হতে পারে। আমি একটু বরং নির্বাচন প্রশ্নে যে আপনার হলফনামা প্রশ্নে যে কথাটা বলছিলেন, একটু সংক্ষেপে বলি। আমি বিএনপি জামাতের বাইরেও বিভিন্ন দল থেকে, সব দলেরই অন্তত 2-1 3 4 এরকম আছেন যাদেরকে ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্টে রেগুলার দেখেছি এবং যারা খুব যোগ্য, যারা সংসদে গেলে সংসদ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এবং আমি খুব মনে প্রাণে চাই যে এরা যে কোনো ফর্মে নির্বাচিত হয়ে জোটে গিয়ে হোক, ব্যক্তিগতভাবে দল থেকে তাদের ওই স্ট্রেংথ নাই, কিন্তু জোটের হোক বা অন্য কোনো দল ছাড় দেখ, তাদের যাওয়া উচিত। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার দৃষ্টিতে মান্না ভাই। ফলে মান্না ভাইকে আমি পছন্দও করি, ফলোও করি। বগুড়ার যেই তার নমিনেশন যে প্রার্থিতা যে বাতিল হলো, দেখেন সেখানে বলছে কি যে তিনি হলফনামায় অসঙ্গতি কি, হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তার সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফর্ম দাখিল করেননি। এসব অসঙ্গতির কারণে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এখন ঢাকা 18 বেলা হয়তো তিনি এই ভুলগুলি করেননি, সেটাও হতে পারে। এমনকি এটা করার পরেও বলছে তার তো আপিল করার সুযোগ আছে। সুতরাং কোনো এক জায়গায় কোনো এক বিশেষ ব্যক্তির হলেই সঙ্গে সঙ্গে বলে দিতে হবে। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এমন হতে পারে কেউ একটু খুব কড়াভাবে খাতা দেখে ওই পরীক্ষার্থীরা নাম্বার একটু কম পায়, আবার কেউ লিবারেল এক্সামিনার ওই স্টুডেন্ট একটু ভালো নাম্বার পেয়ে যায়। কিন্তু যাদের যাদের বাতিল হয়েছে, আমার ধারণা, আমার অতীত অভিজ্ঞতা এবং নানান দিক থেকে বলি, কিছু না কিছু ত্রুটি ছিল। সেখানে কেউ কেউ এটাকে ওভারলুপ করেছেন বা সহজভাবে দেখেছেন যে এটুকু ত্রুটির জন্য এটা করার দরকার নেই, বা আমরা চিনি এদের রাজনীতিবিদ, বা চাইলেই কাগজটা জমা দিবেন। আবার কেউ কেউ বেশি প্রিন্সিপাল, বেশি করা এক্সামিনার, এরকম একটা ভাবনীতি গিয়ে হয়তো ক্যান্সেল করেছে। আপিল করলে আবার ফেরত পাবেন। কিন্তু এইটাকে এখনই যে দলীয় কালার দেওয়া, কোনো দলকে অভিযুক্ত করা, বা এটাকে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করা, এগুলো ভালো না নির্বাচনের জন্য। জি জনাব রতন, আপনার কাছে প্রশ্ন করতে চাইবো, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তিনি একটা অভিযোগ করেছেন, তার প্রস্তাবক সমর্থককে প্রকাশ্যে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের পথে এই ধরনের হুমকিকে আসলে কিভাবে দেখছেন? আপনার দলের কি কেউ কি এরকম হুমকি পেয়েছে? না, আমার দল এরকম হুমকি পাওয়ার মতো অবস্থা এখনো যায় নাই, সেই কারণে হুমকি পায়নি। কিন্তু হয়তো আনিসুল ইসলাম মাহমুদ তিনি তো জাতীয় পার্টি ভেঙে নতুন জাতীয় পার্টি করেছেন, ফলে তার প্রতিপক্ষ জাতীয় পার্টি যাদের প্রতীক নির্বাচন কমিশন যাদেরকে প্রতীক এখনও দিয়েছেন বা যাদেরকে এখনও বৈধ জাতীয় পার্টি মনে করছেন, তো তাদের দিক থেকে হয়তো আনিসুল ইসলাম মাহমুদরা হুমকি পেয়ে, যেই চিঠিতে আমাদের নামও আছে, সেই চিঠির প্রথম যেটা আছে যে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। কারণ ওনারা সম্ভবত নিবন্ধিত নয়, মানে একটা যখন নিবন্ধিত দল ভেঙে যায় তখন তো
কমিশন একটা মানে মাঝখানে একটা চূড়ান্ত করে সিদ্ধান্তের বিষয় চূড়ান্ত থাকে। সিদ্ধান্ত দেয় যে কে এই প্রতীক পাবে, কে এই নিবন্ধন পাবে। আমাদের কেসটা থেকে ওদের কেসটা টোটালি ডিফারেন্ট, কিন্তু একই চিঠিতে আমাদেরও নাম আছে, তাদের নামও আছে। ফলে আনিস ইসলাম মাহমুদকে কে তার প্রস্তাবক সমর্থককে কে হুমকি দিয়েছে সেইটা তো আসলে মানে তিনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কমপ্লেন করেন বা যদি মামলা করেন, তাহলে তারা খুঁজে বের করবে যে কে হুমকি দিয়েছে। তো সেটা- নির্বাচনী পরিবেশ কি এখন পর্যন্ত আপনি ঠিকঠাক দেখছেন? নির্বাচনী পরিবেশ তো আমি ঠিক দেখছি না। প্রথম কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি, হাদি একজন প্রার্থী ছিলেন, আমি সব কিছু ছাড়িয়ে আমি বলবো যে একজন প্রার্থী ছিলেন, তাকে হত্যা করে হত্যাকারী নির্বিঘ্নে যতটুকু পর্যন্ত আমরা জানি পত্রপত্রিকার মাধ্যমে দেশ ছেড়ে চলে গেছেন, এবং কোন রুটে দেশ ছেড়ে চলে গেছেন সেটাও প্রকাশ্যে আসছে। ফলে এবং প্রতিদিনই দেখছি, আজকেও দেখলাম যে বিএনপির কোন এক নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। যশোরে। তার আগে কুষ্টিয়াতে আমি শুনেছিলাম আমরা যে চট্টগ্রামে দেখেছি। আজকে যশোরে হ্যাঁ, হত্যা করেছে। বৃহত্তর সুন্নি জোট বলে একটা জোট আছে, যারা মানে ওই যে বলে সুন্নি মতদর্শী যারা ইসলামে, তাদের একটা জোট আছে, সেই জোটের প্রার্থীর ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। ফলে এইগুলি কিন্তু, এবং মানে আমরা যারা ঐক্যমত্য কমিশনের শেষ বৈঠকে ছিলাম, সেখানে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে একটা ঐতিহাসিক আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে, কিন্তু হাদি হত্যা, তারপর এই ধরনের হত্যাকাণ্ড, এবং চট্টগ্রামে প্রার্থী ঘোষণা করার পরের দিনই মিছিলে গুলি করে এরশাদুল্লাহ মানে কেউ আপনার প্রার্থী সমর্থককে হত্যা করা হয়েছে। তো ফলে বিষাক্ত শুরু হয়ে গেছে, আনন্দ থাকার কোনো সুযোগটা আর নাই, বিষাদ শুরু হয়ে গেছে। এবং ফেসবুকে একটা আমি দেখেছিলাম যে মিনিমাম 50 জনকে হত্যা করা হবে। এটা মানে তার মধ্যে একজন হাদিম হত্যাকাণ্ডের পরে যে একজন শেষ, 49 জন, আর 49 জন। তো এই ধরনের যে ভীতি ছড়িয়ে দেওয়া, এবং আমরা দেখি যে নির্বাচনের আগে অস্ত্র জমা দিতে হয়, এবার দেখো উল্টা অস্ত্র দেওয়া হচ্ছে, মানে কার কার অস্ত্র লাগবে অস্ত্র দেওয়া হচ্ছে। তো এই যে, এবং বডিগার্ডও দেওয়া হচ্ছে, তার মানে যে একটা নির্বাচনে পরিবেশ তৈরি করার যে দরকার, আমরা কি চেয়েছিলাম এই 24-এর গণঅভ্যুত্থানে, আমরা কি চেয়েছিলাম যে একটা 15 বছর ধরে আমরা ম্যান্ডেট দিতে পারছি না, আমরা ভোট দিতে পারছি না। আমি 18 সালে হেলাল যেমন ক্যান্ডিডেট ছিলাম, আমিও ক্যান্ডিডেট ছিলাম, আমি সকালবেলা গিয়ে দেখি আমাদের ভোট দেওয়ার কোনো অবস্থা নেই, আগের রাতে ভোট হয়ে গেছে। সেই কারণে আমরা এই যে একটা গণঅভ্যুত্থান করলাম, এত মানুষের আত্মদান, এত মানুষের বঙ্গুত্ব বরণ, সেটা কেন? যে আমরা একটা কালো টাকা মুক্ত, একটা পেশি শক্তি মুক্ত, একটা ধর্মের অপব্যবহার মুক্ত, একটা প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচন আমরা করব। জি, জনাব কিন্তু রতন। সেটা তো কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। জি, জনাব হিলাল, আপনার কাছে আসবো যে এই রতন সাহেব যে অভিযোগটা করলেন যে নির্বাচনী পরিবেশ ঠিক যাচ্ছে না, আপনি কি মনে করেন নির্বাচনী পরিবেশ ঠিক যাচ্ছে? এই যে আমরা খুন খারাপের ঘটনা, বিএনপি নেতা এরশাদুল্লাহ হত্যা হয়েছে, হাদি হত্যা হয়েছে, যশোরে আজকে খুন হয়েছে, এই ঘটনাগুলো কি আসলে নির্বাচনী পরিবেশকে ঠিকঠাক রাখছে? দেখেন, এই নির্বাচন চাই না কারা, এটা যদি আপনি নির্ণয় করতে পারেন যে এই নির্বাচনের বিরুদ্ধ কারা, পলাতক শক্তি, তাই না? আর আমাদের যে অভ্যুত্থানের কোনো শক্তি, আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচনকে অনিশ্চয়তা করতে চায় না। কিন্তু অনেক রকমের ন্যারেটিভ সোশ্যাল মিডিয়ায় আসছে এই নির্বাচনকে আনসার্টেন করবার জন্য। সুতরাং এই পলাতক শক্তি আর যারা ন্যারেটিভ করছে যে নির্বাচনকে আনসার্টেন করার জন্য এবং একটা প্যানিক ক্রিয়েট করার জন্য এই সমস্ত ঘটনা ঘটছে, যে নির্বাচনটা যাতে না হয়, নির্বাচন নিয়ে মানুষ প্রশ্ন তোলে যে পরিবেশ আছে কিনা। এই জন্য একটা গোষ্ঠী, কারণ আমরা তো একটা অভ্যুত্থানে জিতেছি, অভ্যুত্থানের পরাজিত শক্তি তারা তো একদম মুছে যায়নি, তাই না? এই জন্য আমাদের সমস্ত অভ্যুত্থানের শক্তিকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে অভ্যুত্থানের যারা পক্ষের শক্তি, তাদের মধ্যে বিভক্তি কি অন্যতম কারণ? তাদের মধ্যে বিভক্তি যদি হয়, কথাবার্তা রাজনৈতিক বয়ানে অনেক সময় বিভক্তি, যেহেতু ভোটের মাঠে যখন কথা বলা হয় তখন কিছু বিভক্তি হয়, ওই বিভক্তির ফাঁকে কিন্তু এই অপশক্তিগুলো ঢুকে যায়। এইসব ব্যাপারে আমরা যদি ঐক্যবদ্ধ, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ঠিক করতে পারবে তা না, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি। দেখেন, আমি একটা কথা বলি যে বিএনপি যে সবচেয়ে বেশি চায় যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। 17টা বছর আপনার ভোটদান থেকে আমরা সবাই বিরত থেকেছি, এবং আমরা ভয়েসটা রেজ করছি যে ভোট দিতে হবে। লাস্টে একটা অভ্যুত্থান সবাই মিলে করলাম।
তো আজকে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, সবচেয়ে বেশি লাভ কি বাংলাদেশে? তা আমি মনে করি যে বাংলাদেশের লাভ হলে লার্জেস্ট দল হিসেবে বিএনপি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এবং তার একটা সুযোগ রয়েছে উইন ওভার করার অ্যামং দ্য পার্টিস, তাই না? সুযোগ, সে কেন নির্বাচনটাকে আপনার বিতর্কিত করবে? কারণ আমরা যদি নির্বাচিত হই, এটা বিতর্কিত নির্বাচন, আমাদের লাভটা কি? আমরা চাইবো যে যত ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হবে। দেখেন না, ঐক্যমত কমিশনে আমাদের বার্গেনিংগুলো দেখেন, আমরা আমাদের দলীয় কর্মসূচি, দলীয় আদর্শ থেকে অনেক জায়গায় সরে গেছি। গণভোটের প্রশ্ন দেখেন, আপনার প্রধানমন্ত্রী মেয়াদের কোশ্চেন দেখেন, আরও অনেক বিষয় কিন্তু আমরা জাস্ট যাতে ইলেকশনটা সবাই মিলে করতে পারি, তাই না? এই যে আমাদের কর্ডিয়ালিটি, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এই জন্য আমি মনে করি, আবার আমি দেখলাম যে প্রশাসনে এখন যে প্রিজাইডিং অফিসার আর পোলিং অফিসার নিয়োগ দিচ্ছে, এবং তাদের যে তালিকা, এটাও কিন্তু অনেকের কাছে রয়েছে যে সংক্ষিপ্ত করতে হবে। এই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়ে কিন্তু আমাদের অনেক বক্তব্য আছে। সরকার প্রথমে বলেছিল যে পরাজিত শক্তির কেউ থাকতে পারবেন না। পরাজিত শক্তির কেউ না থাকলে আপনি এত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তো পাবেন না। মানে পরাজিত শক্তি মানে ওই সময় যারা ছিল, উনি যে পরাজিত শক্তির সমর্থক তা না। তাহলে বর্তমান তো এরকম কোনো নিয়োগ হয়নি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক। তো পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারের নিয়ে আমি দেখলাম যে অনেক সময় আপনার একজন লোক প্রিজাইডিং অফিসার হচ্ছে, সে আমি জানি সে অমুক দলের একদম হাই লেভেলের একজন নেতা, সেও প্রিজাইডিং অফিসার হচ্ছে। কিন্তু আমি মনে করি যে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার যেই হোক বা প্রশাসন যার পক্ষে থাকুক না, যদি রাজনৈতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকে আর যদি জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকে, কোনোভাবে এই ভোটকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না। কারণ কি, ওই 17 বছরের যুগ এখন আর নেই। এখন জনগণও ভয়েস টেস্ট করতে পারে। আপনি ওইখানে ভোট কাটবেন, পুলিশ ওইখানে আপনার ওই অন্য প্রার্থীকে মাঠ দিবে, বা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ফাইজলামি করবে। জনগণের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, জনগণের যে সাহস হয়েছে, সুতরাং কোনোভাবেই কেউ কিছু করলে, আর এখন যে ইন্টারনেটের যুগ, আপনার হাতে হাতে সাংবাদিকতা, তাই না? সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যারা অভ্যুত্থানের শক্তিতে, আমাদের নির্বাচনটা যদি যাতে অ্যাকসেপ্টেবল হয়, নির্বাচন অ্যাকসেপ্টেবল না হলে, নির্বাচন ফ্রি না হলে, তাহলে আমাদের এই অভ্যুত্থানের কি হবে, শক্তির কি হবে? তাই তো পরাজিত শক্তির বিজয় হবে। এই জায়গাটা আপনাকে দেখি আলোচনা এই পর্যায়ে আমি হেলালের সাথে just আপনার কাছে একটা জিনিস আমি যুক্ত করতে চাই। আমরা নির্বাচন কমিশন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে আমরা তাদের মত বিনিময় সভায় বলেছিলাম যে পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার নির্বাচনের ক্ষেত্রে তিনি যেই উপজেলার মানে বাসিন্দা বা যেই এলাকার বাসিন্দা, তাকে সেই এলাকায় দায়িত্ব না দিয়ে অন্য আরেকটা এলাকায় তাকে দায়িত্ব দেওয়া হোক। এবং যেহেতু ব্যালট মানে কি বলে আপনার কি বলে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ আছে, ফলে তাকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়ে, এবং মনে করেন যে আমার অন্য উপজেলায় তাকে হলো দায়িত্ব দেওয়ার জন্য হোক, নাহলে কিন্তু ম্যানিপুলেট করার সুযোগ থাকে। প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার কিন্তু দে ক্যান ম্যানিপুলেট ভোটস। জি, জনাব আদিব, আপনার কাছে প্রশ্ন করতে চাইবো যে আপনি নিজেই প্রভাবের কথা বলছিলেন, আপনি জানতে চাইবো যে অনেকের ধারণা যে আগামী নির্বাচন যেটা হতে যাচ্ছে সেখানে হয়তো বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বা তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে। আপনি নিজেও বিএনপির প্রভাবের কথা বলছেন বা প্রশাসন প্রভাবিত হতে শুরু করেছে এমনটার ইঙ্গিত দিচ্ছেন। আমার একটা জানার বিষয় যে এনসিপি এটা বুঝে শুনেও বিএনপির সঙ্গে জোট না করে আপনারা জামাতের সঙ্গে গেলেন কেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত বিষয় হচ্ছে যে আগামী যে নির্বাচনটা হচ্ছে, এটি শুধু জাতীয় নির্বাচন কিংবা ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, একই সাথে এখানে একটি গণভোট হবে। জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই গণভোটেরও এটি একটি নির্বাচন। ফলে আমরা এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে কোনো সুস্পষ্ট গণভোট নিয়ে অবস্থান আমরা দেখিনি, বরঞ্চ আমরা তৃণমূল পর্যায়ে গণভোটে না ক্যাম্পেইনের একটা প্রচেষ্টা তাদের কর্মী পর্যায়ে চলতেছে। দ্বিতীয়ত, ইতিমধ্যে সম্ভবত বিএনপির পন্থী আইনজীবীদের পক্ষ থেকে মেবি একটি রিট বা একটা আবেদনের প্রক্রিয়া চলছে যে সরকার যেন গণভোটের কোনো ধরনের পক্ষ অবলম্বন না করে। আমাদের এখানে যে রাজনৈতিক যে সমঝোতা হয়েছে, এটি কোনো জোট না, এটি হচ্ছে আগামী যে নির্বাচন এবং গণভোটের প্রশ্নে আমাদের যে দীর্ঘ 8 মাস ধরে যে জুলাই সনদ প্রস্তুত হয়েছে, সেটার সুরক্ষা অর্থাৎ সংস্কার, মৌলিক সংস্কারের ভিত্তিতে যে জুলাই সনদটি হয়েছে, সেটি সেই সনদের সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার ত্বরান্বিত করা, এবং ওসমান হাদির মৃত্যুর মাধ্যমে একটি বিষয় বাংলাদেশে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে এখনও যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকে, সেক্ষেত্রে তাদেরকে এরকম টার্গেট করে কিলিং করা হবে। অর্থাৎ আগ্রাসন বিরোধী একটি অবস্থানের জায়গা থেকে আমাদের
এই যে রাজনৈতিক যে সমঝোতা সেটি হয়েছে। ফলশ্রুতিতে এখানে আবার বলো, স্বাধীনতার সপক্ষে শক্তির সাথে কি হয়েছে না? স্বাধীনতা সার্বভৌমত্বের সপক্ষের শক্তিকে যে টার্গেট করে কিলিং করা হয়েছে, বিশেষ করে ওসমান হাদিকে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা হিসাবে, সেই জায়গা থেকে আমরা মনে করছি যে সামনে এই ধরনের কিলিং আরও চলবে। তো ফলশ্রুতিতে জুলাইয়ের সম্মুখ সারির জায়গা থেকে যারা এখানে আছে, আধিপত্যবাদ বিরোধী অবস্থানের জায়গা থেকে আমরা মনে করছি এই তিনটি জায়গায় স্পষ্ট বিচার সংস্কার এবং আধিপত্যবাদ বিরোধী অবস্থানের জায়গার থেকে আমাদের এই রাজনৈতিক সমঝোতা। প্রথমত বিষয় হচ্ছে যে তুমি বলতে চাচ্ছ জামাত স্বাধীনতার সপক্ষে শক্তি? না, স্বাধীনতার না, এখানে সার্বভৌমত্বের, সার্বভৌমত্ব আলাদা জিনিস, স্বাধীনতা আলাদা জিনিস। স্বাধীনতার বিপক্ষ শক্তি এখন স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে গেল। সেই জায়গা আদিল বলেন তাই মনে হচ্ছে না? হ্যাঁ, আমি সেই জায়গা থেকে এটা নতুন বয়ান চায় না, নতুন বয়ান। আমি শেষ করি না, এটা নতুন বয়ান না ভাই। এই আলোচনার মধ্য দিয়ে কি মনে হচ্ছে বিএনপি আসলে এই শক্তিগুলোর বাইরের শক্তি? না, বিএনপিকে আমি বাইরের শক্তি বলবো না, কিন্তু আমি স্পষ্ট প্রথমে বলছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে গণভোট সংগঠিত হবে সেই বিষয়ে বিএনপির কোনো সুস্পষ্ট অবস্থান আমরা দেখিনি, বরঞ্চ না ক্যাম্পেইন দেখতেছি। তো ফলশ্রুতিতে এইটা বিএনপির সাথে আমাদের একটা দ্বিমতের জায়গা তৈরি হয়েছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে না, হ্যাঁ ভাই, হ্যাঁ কমেন্ট করছে, কিন্তু দলগতভাবে আপনাদের অবস্থানটা এখন পর্যন্ত স্পষ্ট না। না কারা করছে, না করার কোনো আমি বলি। না। দ্বিতীয়ত ভাই এটা প্রশ্ন করছেন যে আমরা যেহেতু আগ্রাসন বিরোধী জায়গা থেকে, এটা একটা সমঝোতা, জোট না। 91 সালে যে জামাত ছিল, সে জামাতের সাথে বিএনপি কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তারা সরাসরি বলিনি তো। না, মানে তারা সরাসরি জোট করেছে, জোটের পূর্বের যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে তাদের সাথে সমঝোতা হয়েছে। তা আমরা এখনো বিএনপি জামাতের সাথে যে সংসার করেছে 22 বছরের সংসার, না আমি একটু এখানে লিবারেশনের জায়গাটা বলি না, আমি এখানে বিষয়টা আমরা বলছি যে আগ্রাসন বিরোধী জায়গা অবস্থানের জায়গা থেকে আমরা এই তিনটা স্পেসিফিক জায়গা থেকে আমরা এইটা করেছি। আমার হয়তো আমার জামাতকে নিয়ে আমরা যেটা জানি যে বিএনপিও একসময় এনসিপির সাথে যায়, সেক্ষেত্রে তারা হয়তো ভালো না। আমি তাও বলি, আমি আমার কথাটা শুনুন। আদিব যখন বলতেছে স্বাধীনতার সপক্ষে শক্তি, আমি তখন আমি বলছি তুমি কি সার্টিফাই করছো? না 71 এ স্বাধীনতার সপক্ষে শক্তি সেই জায়গাটা স্পেসিফিক। আমি কিন্তু তখন কি আমরা জামাতকে সার্টিফিকেট দিছি? না, তুই স্বাধীনতার সপক্ষে শক্তি আমি বলিনি তো। আমরা বলছি সে তার বিপক্ষে শক্তি, এটা হচ্ছে আমরা নির্বাচনে জোট করি। আমি জাস্ট একটু সার্টিফিকেট করতে হবে। হ্যালো, আমি একটু বলি, এই যে প্রধান উপদেষ্টার আমলেই গত বছর 23 জুন একটা আইন প্রণয়ন করা হয়েছিল, অধ্যাদেশ, আইন না অধ্যাদেশ। সেটা হলো আপনার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটা বিষয়। সেখানে মুক্তিযুদ্ধ বলতে কি বুঝাইছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞা অর্থ হচ্ছে যে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী, তাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, অর্থাৎ তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলামের বিরুদ্ধে পরিচালিত সংগ্রাম। স্পষ্ট বলা আছে, এই সরকারি আইন করেছে এবং তারা আইন করে বলেছে জামাত ইসলাম 71 সালের শক্তি, তাদের বিরুদ্ধে হলো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। সুতরাং তাদেরকে স্বাধীনতার সপক্ষের শক্তি বলার কোনো অধিকার না, এখানে স্বাধীনতার সপক্ষে সার্বভৌমত্বের প্রশ্ন আসে, সেই জায়গার উদ্দেশ্যে এখানে সমঝোতা। যারা দেশকে মানে নাই, তারা আবার কিসের সার্বভৌমত্বের পক্ষে? আচ্ছা, আমরা এই প্রসঙ্গটি একটু এখানে থামতে চাই। আমরা এখানে জাস্ট 30 সেকেন্ড শেষ করি। বিএনপির সাথে জামাতের যে জোট পর্যন্ত গেছে, মানে তারা সেকেন্ড লেয়ার পর্যন্ত গেছে, ফলে ফার্স্ট লেয়ারের আসার পর্যন্তই দেখছে যে এই ক্রিটিকটা তারা শুরু করছে। তার মানে এখনকার জামাত 91 সালে জামাতকে আরো বেটার ছিল না? তখন তো সরাসরি আরো বেশি অভিযোগটা থাকার কথা ছিল। তো ফলশ্রুতিতে এই অভিযোগ করিনি আমি। না, আপনি করেন নাই, আপনি আপনার জায়গা থেকে আপনি করেন নাই, কিন্তু এইটা প্রতিযোগিতামূলক হবে, সোসাইটির মাধ্যমে এই জিনিসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। আমরা রাজনীতির বাইরে গিয়ে আমরা একটু আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটু আলোচনা করতে চাই। কিন্তু আমি মানে এনসিপিকে যেটার জন্য দায়ী করতে চাই, তারা 24-এর গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে নতুন বন্দোবস্তের কথা বলেছিল, তারা আজকে মানে সিটের লোভে 71-এর স্বাধীনতা বিরোধী শক্তির সাথে জোট করে
সেই নতুন বন্দোবস্তের কবর রচনা করেছে। এটাকে আমি জাস্ট খালি আজকে এটা এটা আপনি misunderstand misunderstand করছেন। না, misunderstand। Misunderstand করছেন। আপনি ওদের নতুন বন্দোবস্তটাই ধরতে পারেন নাই। ওদের নতুন বন্দোবস্তই হচ্ছে স্বাধীনতা বিরোধীদের নতুন মোড়ক এনে উপস্থাপন করে সাপোর্ট করা। এই হলো ওদের নতুন এই মোড়কে সেটাকে আপনারা বুঝতে না পেরে ওদের এখন দোষী দায় না, দিচ্ছেন। এখানে বোঝার বিষয় না। সায়ন্ত ভাই যেটা বলছেন তার যেটা বিষয় হচ্ছে, তিনি তো সর্ববৃহৎ দলের প্রতি তার একটা সবসময় Support আছে, সাপোর্ট থাকে, ভালোবাসা স্পষ্ট হয়ে থাকে। আমরা তো ফলে সেই ক্রিটিকটা তো তার দলকে সেক্ষেত্রে তিনি করেন না। আমরা 28 বছরের জায়গা থেকে বিষয়টা দিনের একটা আলোচিত অসংখ্যবার বিষয় না, এগুলো আপনারা অসংখ্যবার বলেন। তো আপনার কাছে যে বিষয় জানতে চাইবো যে আজকে দিনের একটা আলোচিত বিষয়, আমরা হয়তো দেশের রাজনীতির কথা বলছি, আন্তর্জাতিক রাজনীতি প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে যুদ্ধ বিমানে করে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এই যে তাদের তুলে নিয়ে যাওয়া, একটা স্বাধীন সার্বভৌম দেশকে, দেশের প্রেসিডেন্টকে তার দেশে তুলে নিয়ে যাওয়া, এটাকে কিভাবে দেখছেন? সময় খুবই কম আছে, 1-1.5 মিনিটের মধ্যে বলবো। আমরা আমাদের এখানে ওই যে কিছু হলে বললাম যা খুশিতেই করলে বলি না, মঘের মুল্লুক। হ্যাঁ না, আমেরিকা সারা বিশ্ব হলো আমেরিকার মঘের মুল্লুক মনে করে তারা। না হলে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কেউ যদি ওই দেশের নাগরিকদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে ওই দেশের নাগরিকরা তার বিরুদ্ধে অবস্থান নেবে। সে যদি আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘন করে বা অপরাধমূলক কিছু করে, তাহলে জাতিসংঘ আছে, আন্তর্জাতিক বিধি ব্যবস্থা আছে। এই অধিকার তো কোনো একটা রাষ্ট্রের থাকতে পারে না যে তারা ওই দেশের কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আক্রমণ চালিয়ে তুলে নিজের দেশে নিয়ে যাবে। এটা হচ্ছে দস্যুপনা। শুধুমাত্র ভেনেজুয়েলার তেল গ্যাসটা ওই গরিবের সুন্দরী বউয়ের মতো একটা সম্পদ হয়ে গেছে, ওদের লোলুপ দৃষ্টি পড়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং বাজে দৃষ্টান্ত হচ্ছে এই ঘটনার পরেও এই আমেরিকার পক্ষভুক্ত যেই আন্তর্জাতিক যেই রাষ্ট্রগুলো, তারা আমেরিকার এটাকে হয় নীরব থাকছে অথবা তাদের সমর্থন করছে, আর আমেরিকার বিরোধী যে ব্লক তারা নিন্দা করছে। সেই আগের সেই চিরাচরিত একই চরিত্র। ফলে এইরকম দস্যুপনা একই বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসনের নিন্দা জানিয়েছে রাশিয়া। প্রশ্ন হচ্ছে এই যে আন্তর্জাতিক একটা আইন, ইরানও নিন্দা সেখানে জানিয়েছে। এটা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আপনি মনে করেন? অবশ্যই। একটা দেশের, স্বাধীন দেশের সীমানা অতিক্রম করে সেই দেশের রাষ্ট্রপতিকে মানে তুলে নিয়ে যাওয়া এবং তাকে হাত পেছনে করে বেঁধে জাহাজে, মানে যুদ্ধ জাহাজে করে হলো নিজের দেশে নিয়ে যাওয়া, এটা তো বড় ধরনের অন্যায়। কি বলে, আমেরিকার ক্ষেত্রে এটা তো প্রথম ঘটনা না। 1989 সালে পানামার রাষ্ট্রপতি নরিয়াগাকে এইভাবে হলো ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল মাদকের। আজকে মাদুরোর বিরুদ্ধে এসে মাদকের কথা বলা হচ্ছে। কিন্তু মূল হচ্ছে যে মার্কিন সাম্রাজ্যবাদ, তাদের যে ব্যাকইয়ার্ড, মানে দক্ষিণ আমেরিকা, তারপরে হলো মানে উত্তর আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে যে দখলদারিত্ব তৈরি করার চেষ্টা করছে এবং ছোট্ট কিউবার কাছে তারা বারবার পরাজিত হচ্ছে, সেইটা ভেনেজুয়েলায় এখন। তার আগে কি করছে, তারা একজনকে নোবেল প্রাইজ দিয়েছে, নোবেল প্রাইজ দিয়ে একটা ভাব তৈরি করেছে। আপনার কাছে 1 মিনিট জানতে চাইবো, এই যে অপরাধ করলে তো আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার সুযোগ আছে, তাহলে একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে নিজ দেশে তুলে এনে বিচার করা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এই দোষে পৃথিবীর বড় বড় শক্তিগুলো সবাই দোষী আমি মনে করি। কারণ সায়ন্তবা যেটা বলছে, এগুলো হলো মানে আপনার অর্থনির্ভর বিশ্ব, ইকোনমিক ডিপেন্ডেন্ট একটা ওয়ার্ল্ডে। আপনার ওই যে তেল গ্যাসের কথা বললেন না, এই সমস্ত বিষয় নিয়ে আপনার এর আগে ইরাকের যে সাদ্দাম হোসেনকে, রতন বলল নরিয়েগার কথা, আপনার এখন মাদুরোরটা দেখলাম, আর ইরাকের সাদ্দাম হোসেন তো গর্তের থেকে তুলে এনেছে। সমস্ত যুদ্ধ কিন্তু তেলের জন্য। লিবিয়ার গাদ্দাফিকে আবার দেখেন, পাশাপাশি আরেকটা পরাশক্তি রাশিয়া, সে কি ক্রিমিয়ায় যুদ্ধ চালায়নি? সে কি চেচনিয়ায়, ইউক্রেনে, আরো একটা আমার ওই যে ওই জায়গায় আছে, শহর আছে কি জানো, আপনার জর্জিয়া, ফিনল্যান্ড, এগুলো করছে না? অর্থাৎ যে যখন ক্ষমতা পাচ্ছে, ক্ষমতা হচ্ছে, এটা তো অবশ্যই নিন্দনীয়। আমরা দেখেছি বিশেষ করে এই ইস্যুতে সিপিবি সহ আরো একটি দল নিন্দা জ্ঞাপন করছে। এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমত হচ্ছে আমেরিকার এই মুরলীপনা শুধুমাত্র যে আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিচ্ছে বিষয়টা এরকম না, তারা ওয়ার্ল্ডের সব কেন্দ্রেই হচ্ছে এই ধরনের মুরলীপনা করতে থাকে। তারা যে মাদক কিংবা অনিয়মের কথা বলছে, এটা কি একমাত্র কারণ নাকি তেল? এই অভিযোগ তো তার মানে তার বিচার করার সে কে, সে তো এখানে বিচার করার এখানে
জজ না, বা সে সরাসরি করতে পারে না। এটা মেশাবকের এই গল্পের মতো আর কি। ফলশ্রুতিতে তুই না করলে তো এই দাদা যে করেছে আর কি। মানে এটাকে বলা চলে যে ওই যে একবার তো কমেন্ট করছিল যে ট্রাম্প এটা মাতালের মতন আচরণ করছে। জি, অসংখ্য Might is right. ধন্যবাদ আপনাদের চারজনকে Might আজকের is অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, প্রাণবন্ত আলোচনার জন্য। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এখানে শেষ করতে হচ্ছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।